আচ্ছা, তোমাদের আমি লাস্ট অপারেটরস করিয়েছিলাম আগের দিন। আমি যত রাখতে পেরেছিলাম, হ্যাঁ, এই অপারেটরস হয়েছিল। আজকে নেক্সট চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। খুব ভাইটাল একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তোমরা শেখো না কেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাও, কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবেই। আর কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে কি, যে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য কাজে লাগবে এটা, ঠিক আছে? কারণ দেখো, এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এতদিন যেগুলো আমরা মানুষে করছিলাম কাজগুলো, সেই কাজগুলো কি করছিলাম, যে ধরে নাও একটা ব্যাংকে আমি টাকা ডিপোজিট করছিলাম, ঠিক আছে? টাকা ডিপোজিট করতে যাবো বা উইথড্র করতে যাবো, একটা সেকেন্ড জাস্ট। ওকে, যেটা বলছিলাম, কন্ডিশনাল স্টেটমেন্টটা কোথায় কাজে লাগে, যেমন ধরো আগে কি হতো, তোমরা যখন ব্যাংকে টাকা ডিপোজিট করতে বা উইথড্র করতে, তখন কি হচ্ছে, তুমি টাকা ধরো উইথড্র করতে গেলে, এবার যে একজন মানুষ বসে থাকতো কাউন্টারে, সে ডিসিশন নিত যে তোমাকে টাকাটা দেওয়া হবে কি হবে না। সেটার উপর বেশ কিছু কন্ডিশন চেকিং করতো। কীরকম? প্রথমে চেক করতো যে তোমার আদৌ ভ্যালিড অ্যাকাউন্ট কিনা। যদি তোমার অ্যাকাউন্ট ভ্যালিড হয়, তারপরে চেক করবে তোমার অ্যাকাউন্টে আদৌ ব্যালেন্স আছে কিনা। যদি তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, তারপরে চেক করবে যে তুমি যে অ্যামাউন্টটা তুলছো সেটা তোমার লিমিটের মধ্যে আছে কিনা। মানে অনেক অ্যাকাউন্টের লিমিট থাকে, যে যেমন ধরো তুমি এটিএমে তুলতে গেলে 40,000 টাকা লিমিট থাকে, তুমি ক্যাশ তুলতে গেলেও একটা কিছু লিমিট থাকে, যে সারাদিন এত টাকার বেশি ক্যাশ উইথড্র করতে পারবে না, ঠিক আছে? তো তারপরে সেটাও যদি হয়ে যায়, তাহলে চেক করবে যে ওর কাছে, ওর কাউন্টারে তুমি যে অ্যামাউন্টটা তুলছো সেই অ্যামাউন্টটা আছে কিনা। তো এই সব কিছু সাকসেস হয়, আরও কিছু কিছু এরকম চেকিং থাকে। সব কিছু সাকসেস হলে তোমার ধরো কেওয়াইসি আপডেট করা আছে নাকি, নাকি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, সমস্ত কিছু চেকিং হবে। সমস্ত চেকিং হওয়ার পরে ফাইনালি কী হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তোমার অ্যাকাউন্টটা, তোমার টাকাটা নামে ডিসপ্যাচ করে। তো এখন কি হচ্ছে, এখন তো মানুষটা করছে না, এখন তো এটিএম মেশিনে করছে। তো এটিএম মেশিনকে কিন্তু ওই কন্ডিশনগুলো সব চেক করতে পারে। ওই কন্ডিশনগুলো কীভাবে চেক করতে পারবে, তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যেখানে কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ হচ্ছে। বাকি তুমি যে কোনো জায়গাতেই যাও যেগুলোই মেশিন কাজ করছে, তো কারণ ডিসিশনটা এবার মেশিনকে নিতে হবে, মানুষকে না। তো মেশিন ডিসিশন নিতে গেলে এই ইফ এলসের মাধ্যমেই বা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু ডিসিশনটা নেবে, ঠিক আছে? এবার কন্ডিশনাল স্টেটমেন্ট কীরকম আছে, প্রথম দু রকম টাইপের মেনলি আছে, একটা হচ্ছে ইফ এলস হয়, আর একটা হচ্ছে সুইচ কেস হয়। সুইচ কেসটা মনে হয় সম্ভবত আমার এখানে করা নেই, না এখানে সুইচ কেসটা করা নেই, আমি সুইচ কেসটা আলাদা একটা করে দেবো। আচ্ছা, লাস্ট কে কে জয়েন করলে বলো তো, অ্যাটেন্ডেন্স দাওনি, ঝটপট নামগুলো বলো একবার। লাস্ট দুইজন কে কে জয়েন করলে? স্যার দীপরাজ ভট্ট। দীপরাজ, দীপরাজে দিয়ে দিয়েছি। আরেকজন কে আছে এখনই, কে জয়েন করলে? ছেড়ে দাও, জানে না কে জয়েন করেছে। ওকে, এবার আমি তাহলে ব্লুজে ওপেন করে নিচ্ছি। আর তোমরা কি বাড়িতে প্র্যাকটিস করছো এগুলো দেখা করাচ্ছি? এগুলো করাচ্ছি, বাড়িতে কি প্র্যাকটিস করছো কেউ? হ্যাঁ স্যার, করছি। বাকিরা কেউ করছে না, একজনই করছে প্র্যাকটিস? অভিজিৎ, আয়ুষ, দীপরাজ, জিৎ, কি তোমরা কেউ প্র্যাকটিস করছো না? মেহবুব, সাজিদ, পায়েল, বাকিরা তিনজন করছে শুনলাম। আর হ্যাঁ স্যার, প্র্যাকটিস করছে স্যার। কতটা করছো জানি না, আমরা তো করছি, ওয়ার্ডটাও তো শুনছি না, করছি। আচ্ছা, আর বাকিরা? করছি, এই ওয়ার্ডটাও তো শুনতে পাচ্ছি না, কতটা যে প্র্যাকটিস করছো ডাউট আছে। ঠিক আছে, আমার যদি মনে হয় ফাইনালি এক্সাম তোমরা এখানে এসে দেবে, যদি মনে করি যে ক্লাসে সেরকমভাবে করছো না তোমরা।
আর আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না তোমাদের, এই অ্যাসাইনমেন্টগুলো কে কে করেছো? 3টে অ্যাসাইনমেন্ট স্যার, আমি প্রোগ্রাম করেছি। ছিল, কি নাম বলো তো? স্যার দুটো করেছি। আচ্ছা, যারা যারা করেছো অ্যাসাইনমেন্টের প্রোগ্রামগুলো আমাকে একটা ফটো তুলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আমি মার্কস বসিয়ে দেবো, ঠিক আছে? পার্সোনালি না? যারা যারা এগুলো করছো না ঠিকঠাক, পার্সোনালি গ্রুপে Okay, sir. পাঠাবে না, এসব পার্সোনালি নাম লিখবে আর ফটোটা পাঠাবে, ঠিক আছে? স্যার হোয়াটসঅ্যাপ। আর কারোর যদি সেম ফটো না দেখতে পাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপে যদি কারোর দেখি একই ফটো এসছে, দুজনই ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে? মানে একজন করে দুজনই ওই একই ফটো আমার পাঠিয়ে দিল, ওটা করবে না, ঠিক আছে? যারা যারা পাঠিয়ে করেছো ইমিডিয়েট আমার প্রত্যেকটা চ্যাপ্টার পর পর এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? করে করে আমাকে অ্যাসাইনমেন্টগুলো পাঠাবে, যেভাবেই করো নিজেরা করো, এআই থেকে জেনারেট করে নাও, সেটা আমি জানি না, করে পাঠাবে, কারণ এখন জানি সবাই চ্যাট জিপিটি থেকেও জেনারেট করে নিতে পারে, তো আলটিমেটলি করে পাঠাতে হবে, কিছু তোমাদের ইন্টারেস্ট থাকতে হবে। ওকে, এবার তোমাদের তাহলে আমি কন্ডিশনাল স্টেটমেন্টটা শুরু করি। তার জন্য আমি ব্লুজে ওপেন করলাম, একটা ফাইল বানিয়ে নিচ্ছি কন্ডিশন বলে, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট করার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে, কারণ আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্ট করতে গেলে আমার ওটা কাজে লাগবে, সেটা হচ্ছে ইনপুট আউটপুট। আমি একই এর মধ্যেই করেছি, ছোট্ট জিনিস হচ্ছে ইনপুট আউটপুটটা আমি এর মধ্যেই করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ডিফল্ট প্রোগ্রামের স্ট্রাকচার তোমরা জানো কীভাবে লিখতে হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড পাবলিক ক্লাস কন্ডিশন, তার মধ্যে যাবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার মধ্যে যাবে স্ট্রিং args, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ধরুন আমি একটা কন্ডিশন এরকম করতে চাইছি, আমি একটা এজ ইনপুট নেব, কোনো একটা স্টুডেন্টের এজ ইনপুট নেব, ইনপুট নিয়ে দেখব সে মাধ্যমিক পরীক্ষার জন্য এলিজিবল কি না। মাধ্যমিক পরীক্ষার জন্য কত বয়স থেকে এলিজিবল হয় সব জানা আছে? পনেরো বছর মিনিমাম হচ্ছে, 15 বছর বয়স থেকে কেউ মাধ্যমিক পরীক্ষার জন্য এলিজিবল হয়। তাহলে একটা প্রোগ্রাম করি, আমি কারোর একটা এজ ইনপুট নেব, ঠিক আছে? আচ্ছা, আপাতত ইনপুটটা তো আমি জানি না যা কীভাবে ইনপুট নেব, তো ইনপুটটা একটু পরে দেখাচ্ছি। তো আমি আপাতত ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, ধরুন ইন্ট এজ বলে একটা ভ্যারিয়েবল, তোমরা যা খুশি নাম দিতে পারো, আমি এজ বলেই নিলাম। ভ্যারিয়েবলের নাম এরকম দেবে যেটা দিয়ে তুমি বুঝতে পারো যে ভ্যারিয়েবলটা কী কাজে লাগছে, তাহলে ইজি হবে। ইন্ট এজ ইকুয়াল টু আমি কিছু একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, আমি ধরুন আপাতত এখানে 14 নিয়ে নিলাম। 14 নিলে কি এলিজিবল না এলিজিবল না বলো তো? এলিজিবল নয় স্যার। এলিজিবল নয়, কারণ মাধ্যমিকের জন্য 15 হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি। তাহলে এবার চেক করবো, কিভাবে চেক করবো? এভাবে দেখো, ইফ লিখতে হয় এরকম, ইফ তার ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন কি, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 15 আছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু একটা অপারেটর, কালকে আমরা আগের দিন আমরা করেছিলাম যে গ্রেটার দ্যান ইকুয়াল টুটা কি টাইপের অপারেটর, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তার মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু ছিল, লেস দ্যান ইকুয়াল টু ছিল, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই সমস্ত কিছু ছিল, ঠিক আছে? তাহলে এবার দেখো আমাদের ওই অপারেটরগুলো কাজে লাগছে। তাহলে ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 50, যদি 15 থেকে বড় বা সমান হয়, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আমাকে বলে দেবে কি এলিজিবল। যদি এটা না হয় তখন কি হবে, আমি ইফ থেকে বেরিয়ে আসবো, ইফের মধ্যে আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো, বা ইফ থেকে বেরিয়ে এসে আমাকে লিখতে হবে এলস গুড, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো একই জিনিস, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, বাট এখানে লিখবো নট এলিজিবল, ঠিক আছে? বাস এইটুকুই প্রোগ্রাম। কি ইফ দিয়ে চেক করলাম, ইফ তারপর কন্ডিশন, এলস এর পরে আর কোনো কন্ডিশন হয় না। ইফের মধ্যে যদি না ঢোকে তাহলে এলস, মানে কি হবে, এই কন্ডিশনটা এটা তো ট্রু হবে ফলস হবে।
এজ গ্রেটার দেন ইকুয়াল টু 15 এটা আইদার ট্রু হয়ে যাবে বা ফলস হয়ে যাবে। যদি এটা ট্রু হয় তাহলে ইফ এর ভেতর যেটা লিখেছি সেটা হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এলস এর ভেতর যেটা লিখেছি সেটা হবে। এটা হচ্ছে লজিক। তাহলে এখানে আমার আপাতত আউটপুট আসবে ইফ এর মধ্যে এটা ঢুকবে না, কন্ডিশনটা ফলস। এখানে এজ গ্রেটার দেন 15 নয়, তাহলে এলস এর মধ্যে কি আমাকে নট এলিজিবল প্রিন্ট করে দেবে। দেখো আমি রান করছি এটাকে। আচ্ছা আমি একটু ভুল করেছি, স্ট্রিং args এর পরে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। হচ্ছে নট এলিজিবল। আচ্ছা এইবার আমি এই প্রোগ্রামটাতে একটু চেঞ্জ করব। আমি এই যে এজ ইকুয়াল টু 14 নিয়ে নিলাম, এটা নেব না, এটা ইউজারকে জিজ্ঞেস করবো বয়সটা কত। এবার ইনপুট আমরা দুভাবে করে নিতে পারি, ঠিক আছে? একটা হয়ে যায় কনসোল ইনপুট, আর একটা হয় তোমার যেগুলো আমরা নর্মাল রান টাইমে ইনপুট নেবো। কনসোল ইনপুট মানে প্রোগ্রাম যখন চালু হবে তখনই আমি ওকে ইনপুট দিয়ে স্টার্ট করে দেবো, প্রোগ্রাম চলতে চলতে কোনো ইনপুট নেওয়া যাবে না। আর যদি আমি রান টাইম ইনপুট নিতে যাই সেটার একটা প্রসেস আছে, প্রোগ্রাম চলতে চলতে দাঁড়িয়ে গিয়ে ইনপুট নেবে, ঠিক আছে? তো দুটোই হবে, তো আমরা দুটোই দেখি। প্রথমে কনসোল ইনপুট নেওয়ার জন্য এবার তোমরা মনে করে দেখো, আগের দিন আমি যখন তোমাদেরকে আগের দিন না তারও আগের দিন ফার্স্ট ক্লাসে আমি যখন তোমাদেরকে স্ট্রাকচার অফ দ্য জাভা প্রোগ্রামিং করিয়েছিলাম তখন এক জায়গায় লিখেছিলাম যে যেটা ইনপুট নেওয়ার জায়গা কোনটা, বলেছে স্ট্রিং args যেটা লিখছি ওটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জায়গা, ঠিক আছে? তাহলে আমরা ওইটা হচ্ছে বেসিক্যালি কনসোল ইনপুট, ঠিক আছে? তাহলে আমরা এখানে কনসোল ইনপুট কিভাবে নেব, এইখানে এবার আমি তো এখানে ইন্টিজার নেবো, স্ট্রিং হলে স্ট্রিং দেবো, কিন্তু এখানে তো আমার ইন্টিজার দরকার, তাহলে আমি স্ট্রিং args লিখবো না, ভালো করে বুঝে নেবে। আমি এখানে কি করব, আমি ইন্ট এজ যেটা সেইটা আমি এখানে দেব, আর যখন ইনপুটে নেব তাহলে আর 14 দেওয়ারও দরকার নেই, এই লাইনটা লেখারও দরকার নেই। জাস্ট কিছুই না, আমি যে ভ্যারিয়েবলটা দিয়ে কাজ করব সেটাকে আমি ওপরে নেব, মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে একদম ডিক্লারেশন সমেত। দেখো কম্পাইল করলাম, কোনো এরার নেই। এবার দেখো আমি যখন রান করতে যাব না, রান করলো না, ডাইরেক্ট আমার কাছে কেন বলছি ইন্ট এজের ভ্যালুটা আমাকে দিতে হবে। আমি ভ্যালু যদি দিই 17 তাহলে আমাকে বলছে এলিজেবল। আমি আবার রান করলাম এটাকে, আবার ভ্যালু চাইছে, আমি ভ্যালু দিলাম 10 তাহলে বলছে আমার নট এলিজেবল। মানে স্যার এটা কি ইনপুট ফাংশনের মতো কাজ করবে? তাহলে এইভাবে করে বেসিক্যালি তোমাদের ইনপুটের মতো কাজ নয়, এটা ইনপুটই, এটা হচ্ছে তোমার কনসোল ইনপুট। কনসোল ইনপুট কখন দেবো, যখন আমরা চাইছি যে প্রোগ্রামে একদম ইনপুট দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করে দেবো, এটা রান টাইমে আর তুমি ইনপুট দিতে পারবে না, প্রোগ্রাম চলছে সেরকম সময় ইনপুট দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আমি এই ইনপুটটার উপর অন্য একটা প্রোগ্রাম দেখাচ্ছি তোমাদের, দেখো তাহলে বুঝতে পারো, আরও ক্লিয়ার হবে। আমি ধরে নাও দুটো নাম্বারকে অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি সাম বলে একটা প্রোগ্রাম বানাচ্ছি, সামের মতো একইভাবে স্ট্রাকচার বানিয়ে নেবো। পাবলিক অ্যাকচুয়ালি এখানে বানানোই থাকে, আমি এটাকে ডিলিট করে দিলে হয়ে যাবে কাজ। পাবলিক ক্লাস সাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে? আচ্ছা এখানে আমি ইনপুট নেব, আমি ধরো দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছি, তাহলে দুটো নাম্বারকে অ্যাড করার জন্য দুটো নাম্বার দরকার, তাহলে ইন্ট এ কমা ইন্ট বা এক্স ওয়াই যা খুশি নিতে পারো, ডাজন্ট ম্যাটার, তুমি যা খুশি নাও, বা আমি n1 n2 নিতে পারি, ইন্ট n1 কমা ইন্ট n2, দুটো ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এইবার আমি এটাকে অ্যাড করব, কিভাবে অ্যাড করার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগবে, তাহলে ইন্ট ধরে নাও সাম নিলাম, বা সাম ওইটার নাম দিচ্ছি ক্লাসের, এখানে আবার দিচ্ছি এস দিলাম, আর এস ইকুয়াল টু কি হয়ে যাবে n1 প্লাস n2। এবার এটাকে প্রিন্ট করে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, ঠিক আছে? এইবার আমি ভেতরে লিখবো এসটাকে প্রিন্ট করে দেবো, বা একটু সুন্দরভাবে লিখতে চাই তাহলে লিখবো সাম অফ দ্য গিভেন
নাম্বারস ইজ প্লাস এস। ঠিক আছে, কম্পাইল করব, কোনো এরার নেই, রান করব। এখন শুরুতেই আমাকে দুটো ইনপুট চাইছে, ইন্ট n1 ইন্ট n2। আমি একটা দিলাম 4 আর একটা দিলাম ধরে নাও 6। 4 আর 6 এ এন্টার মারলাম, আমাকে দেখিয়ে দিল সাম অফ দ্য গিভেন নাম্বারস ইজ 10। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার কনসোল ইনপুট, মানে আমি যত খুশি ইনপুট দেবো সেগুলো আমার শুরুতেই দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা কনসোল ইনপুটে আমার প্রোগ্রাম এখানে দেওয়া নেই, আমি কনসোল ইনপুটের উপরে প্রোগ্রামটা একটু দিয়ে দিচ্ছি। তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার পাইথনে যেমনি ওই বলো, আউটপুট বলো, বলো। যেটা বেরোচ্ছে সেই স্ক্রিনের মধ্যে ইউজ তোমার কথাটা কি, তোমার কথাটা কি আমি কেটে কেটে কেটে, তোমার কথাটা কেটে 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 আসছে, শুনতে পাচ্ছি না। এই তোমরা আমার কথা স্যার। শুনতে পাচ্ছ পরিষ্কার? হ্যালো, হ্যাঁ বলছিলাম স্যার যেমনি পাইথনে আমি তো ইউজারের তোমাদের কথা একটু কেটে, হ্যাঁ বলো, আরেকবার কি বলছিলে বলো। দিলাম, তারপর সেটা আউটপুট দেখলাম, ওখানে লেখা থাকবে যে enter the input the second number, তারপর this two number, এরকম করে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, করবো করবো করবো, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এটা যেটা দেখালাম এটা হচ্ছে কনসোল ইনপুট, এটা ওরকম প্রোগ্রাম চলতে চলতে ইনপুট নিতে পারবো না, ওটাও করবো। যেটাতে আমরা যে প্রোগ্রাম চলতে চলতে আমি বলবো যে এন্টার ফার্স্ট নাম্বার, আবার একটু রান করলো আবার বলবো এন্টার সেকেন্ড নাম্বার, এরকম ভাবে করবো। স্যার ওটা তো স্ক্যানার এসসি দিয়ে হয়। তো কনসোল ইনপুটটা আগে করালাম, কনসোল ইনপুটটা আগে লিখে দিই। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্ক্যানার ক্লাস দিয়ে করা যায়, বাফার রিডার দিয়ে করা যায়, অনেক রকম ক্লাস আছে। ঠিক আছে, আমি স্ক্যানার ক্লাসটা দেখাবো, স্ক্যানার ক্লাসটা ইজি হবে, বাফার রিডার বা অনেক রকম ওয়েজ আছে করার। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি করতে পারো। ওকে, আমি একটা কাজ করি, এটাকে আগে দিয়ে দিই তোমাদের, একটু ওপরের দিকে দিই। ডেটা টাইপ হয়েছে এখানে, ও ইনপুট, ইনপুট তোমাদের করিয়েছি তো মনে হচ্ছে, না করাইনি নাকি? ইনপুটের তো আমার অলরেডি আগে স্লাইড ছিল, মিস করে গেছি নাকি? খেয়াল নেই তোমাদের এটা করিয়েছি নাকি। ঠিক আছে, তাহলে আমি এর পরে যেটা ও বলছে সেটা, কারণ এটা আমার অলরেডি লেখাই আছে দেখছি স্লাইডে, তাহলে আরেকটা আমি দেখাচ্ছি যেটা দিয়ে হচ্ছে ওই প্রোগ্রাম চলতে চলতে ইনপুট নেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আমি প্রোগ্রাম চলতে চলতে ইনপুট নেবো এরকম চাইছি। তার জন্য আমাদের একটা ক্লাস লাগবে, স্ক্যানার বলে একটা ক্লাস লাগবে। ঠিক আছে, সেটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হয়। কীভাবে ইম্পোর্ট করবো দেখো, লিখতে হয় একদম ফার্স্ট লাইনে লিখবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার লিখতে পারো কিংবা স্ক্যানার লিখতে পারো। ঠিক আছে, স্টার মানে জাভা ডট ইউটিল বলে এটা একটা প্যাকেজ আছে, যেটা লাইব্রেরি প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সবাই ইম্পোর্ট হয়ে যাবে, আর যদি শুধু স্ক্যানার দিই শুধু স্ক্যানারটা ইম্পোর্ট হবে। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে ফার্স্টে হচ্ছে স্ক্যানারটা ইম্পোর্ট করতে হবে, এরপরে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে ইম্পোর্ট হওয়ার আগে। অবজেক্ট কীভাবে বানাবো দেখে নাও, লিখতে আপাতত লাইনটা মনে মুখস্থ করে নাও, অবজেক্টের চ্যাপ্টারে যখন আসবো আমি বোঝাবো ভালো করে যে অবজেক্ট কীভাবে বানাবো। আপাতত এই লাইনটা মুখস্থ করে নেবে, লিখে নেবে, লিখতে হবে স্ক্যানার, যা খুশি একটা নাম দেবো, অবজেক্টের নাম আমি ধরো এসসি দিলাম, তুমি অন্য কিছুও দিতে পারো, ইকুয়াল টু নিউ আবার স্ক্যানার, ওই ক্লাসটার নাম। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় সিস্টেম ডট ইন, এই হচ্ছে আমার অবজেক্ট হয়ে গেল। এবার আমার অবজেক্টের নাম হচ্ছে এসসি, ওই এসসি অবজেক্টটা দিয়ে আমি দুটো ভ্যারিয়েবলকে ইনপুট নিতে পারি। এবার যেহেতু আমি প্রোগ্রাম চলতে চলতে ইনপুট নেব, তাহলে আমার আর এই ইনপুটটা কোনো কাজে লাগবে না। তাহলে এখানটায় যেমন ছিল স্ট্রিং args ওটা লিখে দিই। এইবার এখানটায় আমরা ইনপুট নেব কিভাবে, ইন্ট n1 ইকুয়াল টু লিখতে হয় এসসি ডট নেক্সট ইন্ট। আচ্ছা, ইনপুট যে নেব ইউজারকে তো বলতেও হবে একটা ইনপুট দাও, তার জন্য আমি কি করব, এখানে একটা সিস্টেম ডট আউট দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তার ভিতরে লিখছি ধরে নাও এন্টার নাম্বার। সেম ভাবে আরেকটা ইনপুট নেব, বলবো এখানে এন্টার অ্যানাদার নাম্বার, আর এখানে n2 করে দেবো এটাকে।
তাহলে L1 এর মধ্যে ইনপুট নিলাম, N2 এর সেম প্রসেস, sc.nextInt লিখলেই পরের ইন্টিজারটাও ইনপুট নেবে, ঠিক আছে। আচ্ছা, ফ্লোট নিতে হলে নেক্সট ফ্লোট লিখতে হয়, ডবল নিতে হলে নেক্সট ডবল লিখতে হয়, শুধুমাত্র যদি স্ট্রিং নিতে যাও তাহলে লিখতে হয় খালি নেক্সট, sc.next। বাকি যা আছে মোটামুটি সেম ওয়ার্ডেই চলে এখানে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কম্পাইল করছি, তাহলে কেমন আসছে রান করলে। এবার দেখো আমি ব্ল্যাঙ্ক ইনপুট দিয়ে রান করছি, যখন রান করছি আমাকে বলছে এন্টার এ নাম্বার, নিচে দেখো নাম্বার লেখার জায়গা আছে, আমি দিয়ে দিলাম 7, আবার বলছে এন্টার অ্যানাদার নাম্বার, এবার আমি দিলাম ধরো 9, তো যে এন্টার মারলাম আমাকে বলছে এন্টার সাম অফ দ্য গিভেন নাম্বার ইজ 16, হ্যাঁ 7 + 9 16ই হয়। ঠিক আছে, আমি একটু এটা ক্লিন করে দিই, দেখো তো বোঝা যাচ্ছে, কিছু প্রবলেম হলে আমাকে বলবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ইনপুট নিলাম, স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ইনপুট নিলাম। তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা ফার্স্ট হচ্ছে এইটাকে আমি তোমাদেরকে দিয়ে দিই নোটের মধ্যে, স্ক্যানার ক্লাসটা আমার দেওয়া নেই, এই প্রোগ্রামটা ঠিক আছে, এটা দিয়ে দিলাম এই প্রোগ্রামটা, তোমরা এটা পেয়ে যাবে স্লাইডের মধ্যে। এবার এই একইভাবে এই প্রোগ্রামটার মতন করেই আমি যেটা মাত্র এজ ইনপুট নিয়ে চেক করলাম সেই জিনিসটাই করা যায়। মাত্র কোথায় এজ ইনপুট নিচ্ছিলাম, কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এবার কি বললাম ইনপুট নেবো আমি, ওই ধরো ওইভাবে করে ইনপুট নেবো, তাহলে এখানে ইন্টিজার দরকার নেই, এখানটা আমি কি হবে স্ট্রিং args, তাহলে আবার এখানে ইনপুট নেব না, আমি ইনপুটটা কোথায় নেবো বাইরে, তার জন্য আমাকে করতে হবে বাইরে লিখতে হবে ইম্পোর্ট। আচ্ছা, লাইনটা কপি করে নিচ্ছি, আর টুকছি না তো, java.util.star স্ক্যানার যা খুশি, আর স্ক্যানার ক্লাসের অবজেক্ট হয়ে গেল এটা, আর ইন্ট এজ ইকুয়াল টু sc.nextInt, ব্যাস, ঠিক আছে। এইবার দেখো, আচ্ছা তাহলে আমাকে বলতে হতে হবে উপরে যে এন্টার ইউর এজ, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ব্র্যাকেটের মধ্যে বলছি এন্টার ইউর এজ, কম্পাইল করলাম, এবার এটাকে রান করছি। এইবার আর আমাকে প্রথমে ইনপুটটা নিয়ে নেবে না, এখানে আমি ব্ল্যাঙ্কই রান করলাম, যে রান করছে তখন আমাকে বলছে এন্টার ইউর এজ, এবার আমার নিচে ইনপুট দেওয়ার জায়গা আছে, আমি হয়তো দিলাম 12, তাহলে বলি যে নট এলিজেবল, এটাকে আমি আবার রান করছি, আবার বলছে এন্টার ইউর এজ, আমি বললাম 18, তখন বলছে এলিজেবল, যখন 12 দিয়েছিলাম বললো নট এলিজেবল, যখন 18 দিলাম বলছে এলিজেবল, মানে 15 বা তার থেকে বেশি দিলেই বলবে এলিজেবল। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল একটা ইফ এলস স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট। কারোর কোথাও কিছু প্রবলেম থাকলে বলো আমাকে। আই থিঙ্ক কারোর কিছু প্রবলেম নেই, ওকে। ঠিক আছে, এইবার এইটারই আর একটুখানি বড় ভার্সন করবো, ঠিক আছে। এটাতে আমরা একটা ইফ এলস করলাম, এবার ধরো আমাকে অনেকগুলো চেকিং করতে হতে পারে এরকম টাইপের।
অনেকগুলো না, আপাতত দুটো তিনটে চেকিং এর ওপর দিচ্ছি। ধরে নাও আমি মাধ্যমিক পরীক্ষা না করে আমি বলছি যে কেউ চাকরির জন্য এলিজিবল কিনা। কোন একটা চাকরির পরীক্ষার জন্য তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। চাকরি পরীক্ষার ক্রাইটেরিয়া হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। যেমন মাধ্যমিকটাই শুধু বলেছিলাম 15-এর ওপর, কোনো আপার লিমিট কিছু দিইনি, কিন্তু এখানে লোয়ার লিমিট হচ্ছে 18, আপার লিমিট হচ্ছে 30। সেটা কিভাবে করব? একইভাবে ইনপুট নিয়ে নেবো ইন্টারভিউর এজ, কিন্তু এখানে এলসিফ দরকার নেই। এখানে অ্যাকচুয়ালি এখানে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর ইউজ করব, যেটা আমরা করলাম না লজিক্যাল অপারেটর আগের দিন। হ্যাঁ, কি করব? ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 18, অ্যান্ড কিভাবে লিখতে বলেছিলাম? ডাবল অ্যাম্পারসেন্ড, যেটা আমি কালকে আগের দিন পড়িয়েছিলাম। আমি বলেছিলাম এটা কোথায় কাজে লাগবে পরে দেখব। অ্যান্ড এজ লেস দ্যান ইকুয়াল টু 28। আচ্ছা, তুমি যেটা বলছিলে এলসিফ দিয়ে করলে এটাতে একটু প্রবলেম হবে, ঠিক আছে? কারণ প্রথমে তো চেক করবে 18 থেকে বেশি কিনা। এবার 18 থেকে বেশি কেউ যদি 100 বছর বয়স হয়, সেটাও তো 18 থেকে বেশি, তাহলে এখানেই কন্ডিশন সাকসেস হয়ে গেল, আমাকে এলিজিবল দিয়ে দিল। তারপরে আবার 18 থেকে বেশি না হলে তখন চেক করবে 28 থেকে বেশি কিনা, কিন্তু আমাকে দুটো একসাথে চেক করতে হবে। 18 থেকেও বেশি হতে হবে, 28 থেকেও কম হতে হবে, তবে এলিজিবল। তাহলে এটা আর এলসিফে ঢুকবে না, এটা আমাকে একটাতেই করতে হবে অ্যান্ড কন্ডিশন। হ্যাঁ, এখানে যদি অর কন্ডিশন থাকতো কোনো, তাহলে আমার ওটা এলসিফে ঢুকতো। ইয়েস 28 বা 30, আমি 30 বলছিলাম, যাই হোক সেটাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা তোমার লজিক্যাল অপারেটরের মধ্যে আমি ঢোকালাম। তাহলে গ্রেটার দ্যানটা ইকুয়াল টুটা হচ্ছে আমার রিলেশনাল অপারেটর, যেটা আগে করেছি। লেস দ্যান ইকুয়াল টু রিলেশনাল অপারেটর, এটাও করেছি। অ্যাড ডাবল অ্যাম্পারসেন্ট হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটা আবার স্যার এটা অ্যান্ড অর নট তিনটে লজিক্যাল অপারেটর দিয়ে করা যেতে পারে কন্ডিশন অনুযায়ী। না, অ্যান্ড হ্যাঁ সবই করা যেতে পারে, কিন্তু আমি পার্টিকুলার যেটা করছি এটাতে অ্যান্ড অর নট তিনটে লাগবে না। আচ্ছা, এইটা নেই, এই টাইপেরই একটা প্রোগ্রাম অলরেডি দেখছি দেওয়া আছে। সেটা হচ্ছে বলছি লার্জেস্ট অফ 3 নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে কে বড় সেটাকে বার করতে বলেছি, ঠিক আছে? এবার এইটা ওই একই টাইপের প্রোগ্রাম। এখানেও দেখো ইফ n1 গ্রেটার দ্যান n2 অ্যান্ড n1 গ্রেটার দ্যান n3, মানে দুটো করে কন্ডিশন একসাথে দেওয়া আছে। তো এটা একটা অন্যরকম করা আছে, ঠিক আছে? আমি র্যান্ডামলি করাই, তো যেটা বানানো আছে, বাকি যেগুলো বানানো নেই ধরো তোমাদের করতে অ্যাড করে দিচ্ছি। তো এইটা আমি তাহলে অ্যাড করছি না, এটা তোমাদের অলরেডি করাই আছে। আচ্ছা, এইবার আচ্ছা এর সাথে আমি যদি এটাও করাই, এটা করলে আমি এলসিফটাও পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি ধরে নাও এরকম একটা প্রোগ্রাম করতে চাইছি যে তিনটে নাম্বারের মধ্যে কে বড় সেটাকে বার করবো, তিনটে নাম্বার। তাহলে আমি কি করব? আরেকটা ক্লাস বানিয়ে নিই লার্জেস্ট বলে, ঠিক আছে? এখানে পাবলিক ক্লাস থাকলো, তার মধ্যে পাবলিক স্ট্যাটিক void main string args, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু কন্ডিশন থেকে তুলে নিই। এটা হচ্ছে আমার ইম্পোর্ট, এটা হচ্ছে আমার স্ক্যানার ক্লাস। এখানে আর এজ ইনপুট নেবো না, এন্টার এ নাম্বার, ঠিক আছে? নাম্বারটা ধরে নাও n1 এর মধ্যে রাখা হবে। n1 সেম ভাবে আরেকটা নাম্বার দেব, সেম ভাবে আরেকটা নাম্বার দেব, পরেরটা করে দিই n2, তারপরটা করে দিই n3, এন্টার আনাদার
তারপর এটা করে দিই অ্যানাদার। ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেল। এইবার আমি এই তিনটের মধ্যে চেক করব কে বড়। তাহলে কিভাবে চেক করব? ইফ, আবার কন্ডিশন লাগবে কিরকম, n1 কখন বড় হবে? কন্ডিশনটা হবে n1 n2 এর থেকেও বড় এবং n3 এর থেকেও বড়, তবে বলবো আমি n1 বড়। তাহলে আমি লিখবো ইফ n1 গ্রেটার দ্যান n2 and লিখবো ডাবল অ্যাম্পারসেন্ট and n1 গ্রেটার দ্যান n3, মানে n1 n2 এর থেকেও বড় এবং n3 এর থেকেও বড়। তাহলে আমার এখানে প্রিন্ট হবে n1, তার সাথে জোড়া লাগাবো is the largest number। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, সেম ভাবে আমি আরেকটা নেব ইফের, যেমন ইফ দিলাম এটা। এবার হচ্ছে এলস ইফ, আমি একই কপি করে দিচ্ছি, এইটা হয়ে যাবে এলস ইফ। এলস ইফ এভাবে লিখতে হয়। যদি এটা না হয় আবার চেক করবো, আচ্ছা 1টা বড় নয়, তাহলে এলস ইফ এবার 2কে চেক করবো। n2 যদি গ্রেটার দ্যান n1 হয় এবং n2 যদি গ্রেটার দ্যান n3 হয়, তাহলে বলবো n2 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, আর যদি এটাও না হয় তখন আমি এলসে গিয়ে বলবো n3 ইজ দ্য লার্জ, কারণ n1 বড় নয় n2 ও বড় নয়, তাহলে কি একই একটাই বেঁচে থাকলো n3। ঠিক আছে, কিন্তু এখানেও একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তোমরা যদি করতে যাও এই জিনিসটাই, যদি বাই চান্স দুটো বা সবকটা নাম্বারই সেম দিয়ে দিবে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না, কারণ আমি খালি গ্রেটার দ্যান চেক করেছি। তাহলে তোমাকে এই লাস্টেরটাও একইভাবে দিয়ে আমাকে এলসে দিতে হবে, মানে তাহলে আমাকে এটা করতে হবে এলস ইফ, আবার এটাতেও এলস ইফ দেবো। এলস ইফ এবার n3 কে চেক করব, n3 n2 এর থেকে n1 এর থেকে বড় এবং n3 n2 এর থেকেও বড়, তাহলে n3 বড়। যদি এটাও না হয় তখন আমাকে এলস দিতে হবে যে আইদার দুটো বা তার থেকে বেশি নাম্বার সমান। তাহলে আমি লিখবো আইদার 2 or more numbers are equal। আমি তো গ্রেটার দ্যান চেক করছি। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা এরকম হবে। কম্পাইল করলাম, বলছি এন্টার নাম্বার, আমি দিলাম 12, পরেটা দিলাম 45, তারপরে দিলাম 23, তাহলে বলছে 45 দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোলকে ক্লিয়ার করে দিলাম, এবার আবার রান করছি এটাকেই। এবার আমি দিচ্ছি, প্রথমে দিলাম 12, পরেরটাও দিলাম 12, তারপরে দিলাম 45, তাহলে বলছে আচ্ছা এখানেও 45কে বড় পাচ্ছে লিখে দিচ্ছে। যদি কারণ কি 12 থেকে 45কে বড় পেলো, কিন্তু যদি এরকম হতো, যদি আমি তিনটেই ধরো সেম দিয়ে দিলাম, রান করলাম, আমি ধরে দিলাম 12 12 12, তখন বলছে আইদার 2 or more numbers are equal। ঠিক আছে, কারণ এখানে তো আর বড় পাচ্ছে না কাউকে। ঠিক আছে, কিংবা আমি হয়তো এরকম দিলাম ইনপুট 12 দিলাম, 33 দিলাম, 33 দিলাম। ঠিক আছে, এখন দেখো দুজন বড়ই তো 33, তাহলে কাকে বড় বলবে? সেই জন্য এখানেও বলছি আইদার 2 or more numbers are equal। ঠিক আছে,
তো এইভাবে করে কন্ডিশনটা দিলাম। তো এই জন্য তোমরা প্রোগ্রামগুলো যখন করবে একটু এভাবে করে ভেবে চিন্তে করতে হবে কীরকম কী কন্ডিশন দিলে আমাদের ঠিকঠাক হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের বোঝা আছে। আচ্ছা আচ্ছা, এরকম প্রোগ্রামও দেওয়াই আছে অলরেডি, এটা ইফ এলস এর উপর করা আছে। ঠিক আছে, এবার ইফ এলস এর উপর করা আছে এখানে এলস ইফ দিয়ে দিয়ে। তো এইগুলো তোমরা দেখে নিতে পারবে। আর একটা পার্ট এখানে বাকি থাকছে, সেটা হচ্ছে সুইচ কেস। সেটা হচ্ছে সুইচ কেস। সুইচ কেস, ঠিক আছে। আচ্ছা, সুইচ কেসটা আমি আজকেই করাচ্ছি না, ইফেলসটা একটু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নাও। ইফেলসের উপর কিছু কিছু প্রোগ্রাম এখানে দেওয়া আছে, 15 নম্বর স্লাইডে দেখবে। দেখো একটা প্রোগ্রাম দেওয়া আছে যে একটা নাম্বার ইনপুট নিয়ে সেটা ইভেন না অড সেটা চেক করতে দিয়েছি, আর একটা গ্রেড বার করতে দিয়েছি। বলেছি একটা সেকেন্ড প্রোগ্রাম যেটা আছে, একটা স্টুডেন্টের মার্কস ইনপুট নেবো, তার মার্কস যদি 80 থেকে বড় হয় তাহলে গ্রেড এ বলবে, 60 থেকে বড় হলে বি বলবে, 40 থেকে বড় হলে সি বলবে, না হলে বলবে ফেল। গ্রেড চেকিং হবে। আর একটা দিয়েছি রাইট আ প্রোগ্রাম টু চেক ইফ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ 0। চেক করতে হবে যে নাম্বারটা ইনপুট নিয়েছি তার লাস্ট ডিজিট। আচ্ছা, এটা একটু অন্যরকম প্রোগ্রাম আছে, এইটা আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? কারণ এইটা মনে হয় তোমরা করতে পারবে না। লাস্ট ডিজিট কিভাবে পাবো? আমি এইটাতে করছি, ঠিক আছে? লাস্ট ডিজিট কিভাবে পাবো? এখানে আমি বলছি এন্টার নাম্বার, ঠিক আছে? নাম্বার ইনপুট নিয়ে নিচ্ছি, ধরে নাও এন এর মধ্যে নিয়ে নিলাম ইনপুটটা, ঠিক আছে? এবার আমাকে চেক করতে হবে লাস্ট ডিজিটটা। লাস্ট ডিজিট পাবো কি করে? n %10 মানে হচ্ছে 10 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা কত পড়ে থাকবে। এবার যে কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করলে তার লাস্ট ডিজিটটাই কিন্তু রিমাইন্ডারে পড়ে থাকে। তো n%10 আমরা লাস্ট ডিজিটটা রিমাইন্ডারে পাবো। যদি n%10 ইকুয়াল টু 0 হয় তাহলেই তো বুঝে গেলাম যে লাস্ট ডিজিটটা 0। তাহলে আমি চেক লিখবো লাস্ট ডিজিট is 0, else last digit is non-zero। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে রান করি তখন কেমন আসবে? এই প্রোগ্রামটা আমি তোমাদের দেবো না, তোমরা ভিডিওতে পেয়ে যাবে বা তোমরা নিজেরা ট্রাই করে করবে, ঠিক আছে? এন্টার নাম্বার আমি দিলাম, কিছু একটা নাম্বার দিলাম, লাস্ট ডিজিটটা 0 দিলাম না, তাহলে লাস্ট ডিজিট ইজ নন জিরো। আবার রান করছি, কিছু একটা নাম্বার দিলাম, লাস্টে 0 দিলাম, এবার বলছে লাস্ট ডিজিট ইজ 0, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা লাস্ট ডিজিট চেক করতে পারবো। তো এই লাস্ট ডিজিট বের করার অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? তোমরা পরেও লাগতে পারে এগুলো। এই প্রসেসটা তোমাদের দেখিয়ে রাখলাম, ঠিক আছে? ঠিক আছে, আজকে যা যা করলাম খালি ইফ এলসটাই করেছি, ইফ এলস আর ইফ এলস ইফ। স্ক্যানারের কারণ কোথাও কিছু প্রবলেম আছে এত অবধি থাকলে বলো। যেটা যেখানে আপনি ইফ এলসটা বোঝালেন না ওই প্রোগ্রামটা, হ্যাঁ বলো। হ্যাঁ সেটা স্ক্যানার লাইনটা, আচ্ছা হ্যাঁ যে কোনোটাই, কোনটাতে লার্জেস্টটা এটা? আচ্ছা, তো স্ক্যানারের লাইন হচ্ছে কিছুই না, স্ক্যানার হচ্ছে একটা ক্লাস যে তোমাকে ইনপুট নিতে হেল্প করে, ঠিক আছে? এবার এই ক্লাসটাকে ইউজ করার জন্য আমাকে প্রথমে ইম্পোর্ট করতে হয়, মানে এইটা বাই ডিফল্ট জাভার প্যাকেজের মধ্যে থাকে না, এটা জাভা ডট ইউটিল বলে একটা প্যাকেজের মধ্যে থাকে, সেখান থেকে আগে ইম্পোর্ট করে তোমার প্রোগ্রামটার মধ্যে নিতে হবে। নেওয়ার পরে আমাকে তবে এই স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানাতে হয়। এবার অবজেক্ট বানানোর লাইনটা আপাতত মুখস্থ করে নেবে, আমরা যখন অবজেক্ট বানানো শিখবো এরপরে তখন তোমরা এটা বুঝে যাবে মানেটা। জাস্ট এই লাইনটা মুখস্থ করে নেবে, স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার, ব্র্যাকেটে লিখতে হয় সিস্টেম ডট ইন, ঠিক আছে? তো এইটা এখনই বোঝার দরকার নেই, মাথায় রাখো এই যে এসসিটা তুমি অন্য কিছু লিখতে পারো, এসসির জায়গায় তুমি অন্য কিছু লিখলেও কোনো অসুবিধা নেই, ওটা যে জাস্ট তোমার একটা অবজেক্টের নাম। আচ্ছা স্যার, আমি এখানে অবজেক্টের নাম দিয়েছি এসসি, তুমি অন্য কিছু নাম দিতে পারো।
ঠিক আছে, হ্যাঁ ওটা একটা ভ্যারিয়েবলই, ওটা অবজেক্ট বেসিক্যালি একটা ভ্যারিয়েবলই, অবজেক্টও একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, সেম অবজেক্টও কাইন্ড অফ ভ্যারিয়েবল। আচ্ছা এইটা হয়ে যাওয়ার পরে আমি এবার তাহলে এই স্ক্যানার ক্লাসের অবজেক্ট বানিয়ে নিলাম এসসি। এবার এই এসসি দিয়ে আমি যতবার খুশি ইনপুট নিতে পারো, যেমন এখানে তোমার ইনপুট নেওয়া দরকার n1 এ, তখন লিখলাম sc ডট নেক্সট ইন্ট, আবার n2 এ আবার sc ডট নেক্সট ইন্ট, কতবার তোমার ইনপুট নিতে হবে। যদি ইন্টিজার ইনপুট নাও তাহলে sc ডট নেক্সট ইন্ট, এটাই হচ্ছে তোমার ইনপুট নেওয়ার লাইন। যদি ফ্লোট ইনপুট নাও sc ডট নেক্সট ফ্লোট, যদি ডাবল ইনপুট নাও sc ডট নেক্সট ডাবল, এভাবে করে যা ইনপুট নেবে সেভাবে করে তোমাকে নিতে হবে। এই স্ক্যানারটা একবারই অবজেক্ট বানাবো, তারপরে ওই অবজেক্ট অনুযায়ী যতবার খুশি আমরা ইনপুট নিতে পারি। হ্যাঁ একটা প্রবলেম হয় স্ক্যানার ক্লাসে, যদি তুমি ইন্টিজারের পরে স্ট্রিং ইনপুট নিতে যাও তখন নিতে পারে না, তখন একটু ফ্লাশ করতে হয়, সেটা আবার আলাদা একটা প্রসেস আছে, ঠিক আছে, তখন একটু মেমোরিটা ফ্লাশ করে দিলে তারপর আবার নিতে পারে, কিংবা আর একটা অবজেক্ট তখন বানিয়ে নিতে হবে, যেটা খুশি। বোঝা গেল? প্রবলেম থাকলে আবার বলো, যতক্ষণ না প্রবলেম ক্লিয়ার হবে ততবার বলো, আর অন্য কারোর যদি প্রবলেম থাকে আমাকে বলো। আর কারোর কোথাও কিছু প্রবলেম আছে এই কন্ডিশনাল স্টেটমেন্ট অবধি? আই থিঙ্ক আর কারোর কিছু অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে এতটা অবধি রাখছি তোমাদের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমি সুইচ কেসটা করে দেবো। আজকে একটু স্টার্ট করতে আমার দেরি হয়ে গেল, তো তার সুইচ কেসটা আজকে হয়ে যেত। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এতটাই রাখলাম, নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করবো। চলো, গুড নাইট।